brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পঞ্চম দফার পালা সাঙ্গ হয়েছে, এবার পালা ষষ্ঠ দফার। কিন্তু ধিকি ধিকি আগুনটা কিন্তু জ্বলতে শুরু করেছিল পঞ্চম দফার ঠিক একটু আগে থেকেই। মানে রামকৃষ্ণ মিশন, যে রামকৃষ্ণ মিশনের স্কুলে কলেজে পড়ার জন্য ছেলে মেয়েদের মধ্যে একটা ছোটোবেলা থেকে উন্মাদনা কাজ করে, পরিবারের অনেকেই চেয়ে থাকেন যেখানে পড়াশোনাটা ভালো হয়। এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলেও আমরা দেখতে পাই যে রামকৃষ্ণ মিশন থেকেই কিন্তু এক ঝাঁক তরুণ তুর্কি তারা উঠে আসছে, তাদেরকে আমরা মেধা তালিকায় দেখতে পাই। সেই রামকৃষ্ণ মিশন এবার বিতর্কে, এবং একই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ ইসকন একই সঙ্গে একই সারিতে বিতর্ক বেরিয়েই চলেছে। নেপথ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুযুধান কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। আজকের এই যে চাপানুতর চলছে, তার মধ্যে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে, তা নিয়ে আজকে আমাদের ভোটালাপের বিশেষ পর্ব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ মিত্র ও সায়নী জোয়ারদার। সোমনাথ দা, তোমার সাথে একটু আগেই আলোচনা হচ্ছিল, সেই প্রসঙ্গ ধরেই তোমাকে প্রশ্ন যে ভোট এলো, আমরা সবসময় সংখ্যালঘু ভোট নিয়ে দেখতে পাই যে সংখ্যালঘু ভোট নিয়ে রাজনীতি হচ্ছে, এই অভিযোগ তোলা হয়। কদিন আগে হুমায়ুন কবিরের মুখে আমরা দেখেছি যে ওরা 70%, আমরা 70%, ওরা 30%, এই ধরনের মন্তব্য একটা চাপানোতর চলছে। এবার একটু সংখ্যা গুরুদের নিয়ে রাজনীতি হচ্ছে। মানে ধর্ম আর রাজনীতি এটা কিন্তু একে অপরের পরিপূরক। মানে এটা শুধু আজ যে এই নিয়ে আলোচনা হচ্ছে তা নয়, কারণ আমরা এমনি যখন রামকৃষ্ণ মিশন, ইসকন বা ভারত সেবাশ্রম নিয়ে প্রশ্ন উঠছে, তখন বারবার এই প্রশ্নটা উঠছে যে আমরা ধর্মের সঙ্গে রাজনীতিকে কেন মেলাবো। কিন্তু এটা আমরা দেখেছি যে ইতিহাস বলছে ধর্ম আর রাজনীতি একে অপরের পরিপূরক। আমরা মানে দেশ যখন ভাগ হয়, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, যে একটা ইসলামিক কান্ট্রি, একটা হিন্দু কান্ট্রি নয়, কিন্তু এটা হচ্ছে একটা সেকুলার ধর্মনিরপেক্ষ। কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠর দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষ একটা হিন্দুদের জায়গায় তাদের রয়েছে। তাই যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনীতির প্রশ্ন যখনই আসে, ধর্ম কোথাও না কোথাও সুর করে রাজনীতির সঙ্গে একটা চলে আসে, এবং সেই জায়গাটা গিয়ে এমন একটা আবহ তৈরি হয়, তখনই প্রশ্নের মুখে পড়ে রাজধর্ম, নাকি রাজধর্মের প্রশ্ন করে। খুব ভালো কথা। তা এই জায়গাটা আমরা মানে বারবার দেখেছি। মানে আমরা আবার এটাও ঠিক যে শুধু স্বাধীনতার পর না, স্বাধীনতার অনেক আগের থেকেই এই ধর্মটাকে হাতিয়ার করেই বিভিন্নভাবে রাজনীতি দেশভাগ হয়েছে। মানে 1905-এ নতুন মানে একবার যখন দেশভাগ হয়েছিল, তখন এই ধর্মের ভিত্তিতেই দেশভাগ হয়েছিল। আবার ধর্ম পাশাপাশি সেই সময় একটা এই কি যে আজকের যেটা অভাব, যে তখন ধর্ম নিয়ে খেলা হতো, কিন্তু তার পাশাপাশি কিছু মনীষীরা ছিলেন, কিছু মানে শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ ছিলেন, যারা অন্তত ধর্মটাকে আলাদা করে মানে একটা মৈত্রীর বার্তা সবসময় দেওয়ার চেষ্টা করতেন। তাই রবীন্দ্রনাথও রাস্তা নেমে পড়তেন যে মানে একে অপরের রাখি বন্ধনে মিলিত হতেন। কিন্তু আজকে সেই রবীন্দ্রনাথের মতো মানসিকতা, আজকে প্রত্যেকটা মানুষই মানে কোথাও আগুনটাকে আরও তুষ দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো উপক্রম তৈরি হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একটা বার্তা রাখে, আমরা দেখছি পাশাপাশি অন্য রাজনৈতিক দল, হ্যাঁ, তারাও একটা এমন কিছু বার্তা দিচ্ছে যাতে আবহটা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এই একটা বিষয় মানে তুমি বলছো যে, কিন্তু মানে আমি প্রশ্নটা এইভাবে করছি যে ধরো লোকসভা ভোট চলছে, এবার লোকসভা ভোটের ঠিক আগেই মানে আর দুটো দফা বাকি আছে, ঠিক সেই মুহূর্তে ফলাফল বেরোবে কয়েকদিনের মধ্যে। কলকাতায় ভোট রয়েছে, দক্ষিণবঙ্গে ভোট চলছে। এই সময় কি একটা রাজনৈতিক উস্কানি কোথাও গিয়ে কাজ করলে? আমি বলছি যে এটা একটা সফট ইস্যু। এইটা মানে এটা বলতে পারে রাজনৈতিক যারা ব্যক্তিত্বে রয়েছেন, যারা প্রতিদিন এই রাজনীতিক এটাকে মানে নিজেরা করে বেড়ান, তাদের তুলে ছিল এই একটা মানে সব থেকে মোক্ষম অস্ত্র, যেটা মানে এই শেষ পর্যায়ে একদম ফাইনাল জায়গায় এই অস্ত্রটা যদি না দেওয়া হয়, তাহলে কোথাও যেন বিষয়টা না দাঁড়ায় না। কিন্তু আরেকটা বিষয় যেটা দেখার, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় কেন অস্ত্রটা, তো হ্যাঁ আমরা ধর্ম নিয়ে দেখেছি রাম রাজনীতিতে উত্তরপ্রদেশ একটা আলাদা জায়গায়, কিন্তু আমাদের এখানে ধর্ম নিয়ে মানে করতে গেলে কোথাও একটু আলাদা পেনিট্রেশন তৈরি হয়। কেননা আমাদের রাজ্যে 30% সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেখানে মেজরিটেরিয়ানের যখনই ধর্ম নিয়ে আলোচনাটা হয়, এই ইস্যুগুলো চলে আসে, তখন আমাদের দেখতে হয় তাহলে অন্য প্রান্তে কী অবস্থা রয়েছে। এই জায়গাটা রয়েছে মানে ধর্মের জায়গাটা। মানে
কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, যেটা নিয়ে এত বিতর্কের ঝড়, তিনি যে বলছেন সব সাধু সমান হয় না, এবং ভোটের ময়দানে আমরা তো এই যে লাস্ট যে 5 দফার ভোট হলো, আমরা কোথাও গিয়ে দেখলাম যে একদম বিধায়কেরা তারা নেমে যাচ্ছেন ময়দানে, এবং সাংসদরা মানে বিদায়ী সাংসদরা নামছেন, এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাই নিয়ে যে ঝামেলা, তাদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু একজন ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু, তিনি ময়দানে নেবে এজেন্টকে বসতে দিচ্ছেন না, এই ধরনের অভিযোগ মনে হয় সাম্প্রতিক রাজনৈতিক যে আমাদের বাংলার ইতিহাস, সেই নজির খুব একটা কোথাও নেই। সেই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর চিঠি এলো তার কাছে। কার্তিক মহারাজ বলছেন যে যদি প্রমাণ থাকে, মানে আপনি যদি সত্যি যে কথা বলছেন এর কথা যদি কোনো প্রমাণ থাকে সেটা প্রমাণ করে দেখান। মমতা ঠিক কি বলেছিলেন আমরা সেটা নিয়ে একবার দেখে নিই। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমার সম্পর্কে বলেছেন সর্বৈব মিথ্যা, আইনি নোটিশ দিয়েছেন। কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। আর আমি কার্তিক মহারাজ, আমার কি ক্ষমতা আছে দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো, এটা আমি বলতে পারি? আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গে কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত হয়ে দাঙ্গা করে তার প্রমাণ দিক। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। 50 বছর যাবৎ বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভাযাত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই। সুতরাং তার প্রশংসা করবো না কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। ঠিক এইখান থেকেই শ্যামজি তোমার কাছে প্রশ্নটা, যে মানে মমতা তো সবসময় আমরা দেখেছি যে যখনই কোনো যে কোনো ধর্মের ক্ষেত্রে, সেটা মুসলিম হোক বা অন্য কোনো ধর্ম হোক বা হিন্দু ধর্মের হোক, সমস্ত ধর্ম আচার তিনি করতে চান। তিনি হঠাৎ করে এই ভোটের সময় তিনি কি একটু ইনসেনসিটিভ হয়ে পড়লেন? উনি কি বুঝতে পারলেন না কোথাও যে এই সময় ভোটে হলে সেটা একটা স্ফুরণ হতে পারে? জয়দীপ, দেখ, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম কথাই অনেক সময় বলেন, বিভিন্ন মঞ্চ থেকে বলেন, সেগুলো নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হয় বা নানাভাবে সেগুলোকে ব্যাখ্যা হয়। কিন্তু যারা খুব দুধে রাজনীতিক বা দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসছেন রাজনীতির ময়দানে, তারা কিন্তু বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কথা বলেন, নিঃসন্দেহে তার পেছনে কিছু না কিছু একটা কারণ রয়েছে। এবারের যে ভোটটা হচ্ছে, স্পেশালি আমরা যদি আমাদের বাংলার ভোটটা দেখি, সেখানে কিন্তু বারবার আমরা শাসক বল বিরোধী বল যে কোনো শিবির থেকেই এই ধর্ম শব্দটাকে ভীষণভাবে শুনতে পাচ্ছি, এবং একদম সরাসরি মানে সংখ্যালঘু, সংখ্যাগুরু, হিন্দু, মুসলিম, এই শব্দগুলো কিন্তু একদম ভোট প্রচারে এক ভীষণভাবে সরাসরি উঠে আসছে। রাগ ঢাকের কোনো জায়গাই নেই। অন্যান্যবার আমরা যেমন দেখা যায় যে শব্দটা এতটা বলা উচিত, এতটা নয়, সবটা বলে দাও একদম। তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার জায়গা নিয়ে নেবে সংখ্যালঘুরা, বা সংখ্যালঘু ভোটার, সংখ্যালঘু বেড়ে গেছে এত সংখ্যক, বা সংখ্যাগুরু যারা, তাদের বিভিন্ন রকম অস্তিত্বের সংকট হতে পারে। এই যে বিভিন্ন বিষয়গুলো এত সরাসরি কিন্তু এর আগে রাজনৈতিক নেতাদেরও মঞ্চ সাংবাদিকতার পাঠ নিতে গিয়ে বা সাংবাদিকতা করতে গিয়ে আমরা কোথাও কথাটাকে সেন্সর করলেও, হুমায়ুন কবির যখন ইউসুফ পাঠানের হয়ে গলা সুর তুলছেন, যে ইউসুফ পাঠানের বিরুদ্ধে যদিও তিনি শুরুতে ছিলেন, তিনি বলছেন যে আমরা 70%, ওরা 30% ওকে পাঠাতে হবে, এটা আমাদের দায়। মানে এই সাংঘাতিক, মানে এইভাবে কথা তুই যে কথাটা বললি খুব কোট আনকোট, মানে এটা গুরুত্বপূর্ণ কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইনসেনসিটিভ হয়ে পড়ছে কিনা। সায়নী যেটা বলতে চাইলো, তারপরে সেটা থেকে একটা যে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ইনসেনসিটিভ হয়ে পড়ার কোনো জায়গা নেই। উনি যেটা বলছেন সেটা কোনো একটা সমীকরণের দিক থেকে, ভোটের সমীকরণের দিক থেকে মাথা রেখেই তিনি বলছেন বিষয়টা। মানে সবটাই ছকা আছে, মানে প্ল্যান করাই আছে। না একটা কথা কার্তিক মহারাজ কিন্তু বলছেন আমরা মানে এটা আমরা এরকম ভাবে কখনো এইভাবে বলার জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু পুরো অভিযোগ স্তরে বলছেন বিষয়টা, যে এই বিষয়গুলো ঘটেছে। যদি সত্যি হয় যে কোনো এক মহারাজ যদি এরকম কথা বলে থাকে যে কোনো এজেন্টকে বসতে দেবো না, যদি মমতার বক্তব্য যদি সত্যি হয়, তাহলে এটাও একটা মানে অন্যভাবে দেখা যেতে পারে। আবার কার্তিক মহারাজ সেই তার পাল্টা বলেছে যে এরকম একটা আমাদের প্রমাণ দেখিয়ে দেখানো হোক যে বিষয়টা কি, আমরা কোথায় এই বিষয়টাকে
দেখছি সেটা বড় কথা না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে বহরমপুরে হয়ে যাওয়া ঘটনাটাকে তিনি পরবর্তীকালে যে বিষয়টা বলছেন, হ্যাঁ এটা অনেক রাজনৈতিক মহল মনে করতে পারে যে আগামী যে ভোটগুলোকে রয়েছে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটা অনেকটা বেশি মানে মানুষের কাছে কিন্তু মানে অন্যভাবে একেবারে সেইটা একটা জিনিস কিন্তু হতে পারে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে এই যে যেমন এই যে আমাদের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি নিয়ে যে এখন যে একটা বিতর্ক তৈরি হয়েছে, জলপাইগুড়িতে হয়েছে শিলিগুড়ি রামকৃষ্ণ শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন, তো সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন, একদম স্পষ্টই তিনি বলছেন যে এই ধরনের ঘটনা তিনি সমর্থন করেন না। একই সঙ্গে তার মনে কিন্তু কোথাও প্রশ্ন আছে, এখানে যেমন একটা বিরোধীরা অভিযোগ তুলছে যে তৃণমূলের লোকজন জড়িত থাকার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার পাল্টা বলছেন যে এটা কিন্তু একেবারে রাজনীতির বিষয় বা তার দলের কেউ এখানে যুক্ত, তিনি কিন্তু সেটা বিশ্বাস করছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি এক সাংবাদিকের মুখে এটাও শুনেছেন যে এটা কোনো জমি জমা নিয়ে বিবাদ, সেই বিবাদের কারণে এটা হয়েছে। একই সঙ্গে তিনি কিন্তু বলছে যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা একেবারেই বিষয়টা তদন্ত করে দেখা হবে, খতিয়ে দেখা হবে, দেখে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। মানে আমি বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি শাসক বলি বিরোধী বলি, এই মুহূর্তে এই ধর্মীয় যে বিষয়টা, ধর্মীয় সংক্রান্ত যা যা বিষয়, সেই ইস্যুগুলো কিন্তু অত্যন্ত মানে আমরা বলি খুব সেন্সিটিভ, খুব সংবেদনশীল, নিঃসন্দেহে সেন্সিটিভ, কিন্তু একই সঙ্গে খুব মানে সুচারুভাবে কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেল করা হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি যেটা বলছিলে শারদীর কথা ধরেই মনে পড়লো যে মমতা কিন্তু এই যে আমরা বারবার বলছি কোট আনকোট কোথাও কি একটা সেন্সিটিভ ইনসেন্সিটিভের একটা তুল্যমূল্য বিচার চলছে, কোথাও কি হয়তো এর আঁচ মুখ্যমন্ত্রী নিজেও পাচ্ছেন। গোঘাটে সভা থেকে তিনি কিন্তু বললেন যে রামকৃষ্ণ মিশন, তুমি যেটা বলছিলে, আমি কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমি কেন রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে। এবং আমরা সবসময় দেখেছি, না একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবসময় দেখেছি যে তিনি ধর্মকে একটা অন্যভাবেই রাখেন। মানে তিনি বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো বক্তব্য রাখেন তখন যেমন তিনি সংখ্যালঘুদের যেভাবে বার্তা দেন, পাশাপাশি তিনি সংখ্যালঘুদের ধর্মের ক্ষেত্রে সেটা শুধু এরকম নয়, হিন্দু তিনি শিখদের ক্ষেত্রে তিনি তার বক্তব্য যদি আমরা যে কোনো রাজনৈতিক বক্তব্য দেখি একটা সর্বধর্ম সম্মেলনের তার বক্তব্য, তিনি কখনো তৃণমূলের স্লোগানই তো আছে ধর্ম যার যার উৎসব। কিন্তু মমতার বক্তব্যে কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা সবসময় তিনি করেন। তিনি যদি কোনোভাবে তিনি মুসলিমদের কোনো একটা বার্তা দেন, তিনি আজানের বার্তা দিলে তিনি অন্য সময় উলুধ্বনি করেন। তারপরে সেই জন্যই কি তিনি বললেন যে মানে যে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে নিয়ে বিতর্ক, তিনি বললেন এই ভারত সেবাশ্রম সংঘকে আমি ভালোবাসি, গঙ্গাসাগর মেলার সময় তারা প্রচন্ড অ্যাক্টিভ থাকে। পার্টিকুলার কার্তিক মহারাজকে নিয়েই তিনি মানে আমি ব্যক্তিদের বলতে চাইছি, কোনো ইনস্টিটিউশনকে নয়। এবং সেটা কোথাও সামহাও আমি বললাম যে রাজনৈতিক পরিসরে যখন কোনো একটা এরকম মন্তব্য আসে তখন এটা আস্তে আস্তে কিভাবে কোন জায়গায় গিয়ে হালকা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন আর ব্যক্তি বিশেষ থাকে না, তখন একটা মনে হয় সার্বিকভাবে হয়তো এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে। বিজেপি বারবার অভিযোগ করছে যে এটা ভারত সেবাশ্রমকে আঘাত করা হচ্ছে, কোথাও অভিযোগ করা হচ্ছে এটা রামকৃষ্ণ মিশনকে আঘাত করা হচ্ছে, কোথাও অভিযোগ করা হচ্ছে ইসকন সংস্থা। কেন আমাদের অন্তত বাংলায় এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন এই তিনটে প্রধান একটা প্রতিষ্ঠান। সেটা মোদিও একই কথা বলেছেন যে এই যে আধ্যাত্মিকতা, বাংলায় আধ্যাত্মিকতার পথে এই তিনটে প্রতিষ্ঠানের কথা অবশ্যই উল্লেখযোগ্য। এবং তিনি কিন্তু আবার আক্রমণ শানাতে থামাচ্ছেন না, কার কথাই তিনি বলছেন যে এই তৃণমূল কিন্তু এই আক্রমণটা করছে। মোদি অ্যাকচুয়ালি কি বললেন বাংলায় এসে এই বিষয় নিয়ে আমরা একবার দেখে নিই। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है
और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। শুনলেন, মানে কোথাও কি এটা দেখা গেল যে নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন ধরে অমিত শাহ একইভাবে তারা কিন্তু বাংলা রীতিমতো চষে বেড়াচ্ছে বললেও কম বলা হয়। মানে এমন কোনো হয়তো লোকসভা কেন্দ্রের এমন কোনো জায়গা নেই যে তারা যাচ্ছেন না, প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে প্রচারে ঝড় তুলছেন। এবং যখনই এই শিলিগুড়ির ঘটনা সামনে এলো সঙ্গে সঙ্গে কিন্তু খবরের কাগজে যতক্ষণে না প্রকাশ হচ্ছে সেই খবর তার আগেই কার্যত প্রতিক্রিয়া চলে এলো। মানে শনিবার মাঝরাতের ঘটনা, তারপরেই কিন্তু বিজেপির মন্তব্যও চলে এলো খবরের কাগজের সঙ্গে সঙ্গেই। এবং সেখানে মোদী কিন্তু রীতিমতো এই ভাষাতে চাঁচাচলে আক্রমণ করলেন। মানে সোমনাথ, এখান থেকেই কোথাও মনে হচ্ছে যে যখনই রামকৃষ্ণ মানে মোদীকে আমরা বারবার দেখেছি যে উনি রামকৃষ্ণ মিশনে এসছেন ক্ষমতায়, 2014 সালে যখন উনি ক্ষমতায় এলেন তারপর উনি এখানে এসছেন, বারবার তিনি বিবেকানন্দর স্মৃতিচারণা করেছেন, তার অবদানের কথা বলেছেন। তিনি নিজে এটা বলেছেন যে রামকৃষ্ণ মিশন আমার জীবনে একটা বড় ভূমিকা রাখে। মানে সেই রামকৃষ্ণ মিশনকে নিয়ে যখন এত বিতর্ক তখন মোদী এটা মোদির কাছে হয়ে গেছে কি বলতো যে মানে মানে এরকম ভাবে ব্যাখ্যা করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লোকপা বল দিয়েছে, ছয় মারতে চাই করে ছক্কা মারার, এবং সেটা মোদি এই সুযোগটা অন্তত এরকম মানে T20 ম্যাচের মতো একটা হাই প্রোফাইল একটা সিচুয়েশনে মোদি এই সুযোগটা মানে কোথাও গিয়ে শুধু লোপ্পা বলই নয়, এটা মনে হয় নো বল। মানে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটা নো বল ছিল এবং উনি ফ্রি হিট মারতে চাইছেন একদম। এবং এই জায়গাটা মোদি কিন্তু মানে ধরে নিয়েছে। এবং মোদিকে আমরা দেখেছি যে যে কটা এই মমতা বক্তব্যের পরবর্তী যে কটা সভা হয়েছে সে কটাতে বারবার এই প্রসঙ্গটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি নিয়ে এসেছেন। আমার একটা পয়েন্ট মানে একটা লাইন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেখানে মোদি বলছেন, মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। তিনি কোথাও মানে মুসলিম কট্টরপন্থীদের কথাটা জুড়ে দিচ্ছেন। তিনি শুধু সমালোচনা করছেন না, তিনি এইখানে ক্ষান্ত থাকছেন না যে তিনি কেন ভারত সেবাশ্রমকে তিনি সমালোচনা করছেন, কেন এ করছেন। তিনি কোথাও একটা মুসলিম কট্টরপন্থীদের বিষয়টাকে জুড়ে দিচ্ছেন। এখানেও কোথাও একটা মেরুকরণের রাজনীতি তৈরি হয়ে মানে যে তৃণমূলের বিরুদ্ধে তুমি বলছো বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা, সেইটা মোদী খুব সুকৌশলে কট্টরপন্থীটা জুড়ে দিয়ে তৃণমূলকে। এবং আমার আর একটা জিনিস মনে হয়েছে, মানে এটা রাজনৈতিক পর্যবেক্ষকরা এইভাবেও দেখছে বিষয়টা, এর পরের যে মনে কর ষষ্ঠ দফা সপ্তম দফার যে ভোটগুলো রয়েছে সেখানে সপ্তম দফা বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মানে বসিরহাট আর একটা সংখ্যালঘু, এবারেই সংখ্যালঘু ফ্যাক্টর মানে চ্যালেঞ্জের মানে মুর্শিদাবাদ, মালদা এই জায়গাটা যখন সেরে যখন পরে এবার শেষের দিকে আসবে তখন কিন্তু এই ফ্যাক্টরটা অনেক বেশি কাজ করবে। তাহলে আমার মনে হয় যে আগামী দিন এইটা কিন্তু এইভাবে এই কদিনের মধ্যে মানে শেষ হয়ে যাবে না, সীমিত হবে না। তাই তোমার কি মনে হচ্ছে সোমনাথ দা যে এই যে আগামী যে 2 দফা বাকি রয়েছে এখন, সেই 2 দফায় এই সংখ্যাগুরু সংখ্যালঘু এই যে ভোট ব্যাংকটা যেটাকে আমরা বলি সেইটার কথা মাথায় রেখেই কি কোথাও এই মানে এই আগুনটা ক্রমে ছড়াচ্ছে? মানে সেটা শাসক বলি বিরোধী বলি যে পক্ষের কথাই বলি না কেন, এই যে এত আলোচনা হচ্ছে এত চর্চা হচ্ছে সেটা কি কোথাও এই যে একটা তো এটা তো আমাদের বলতেই হবে যে একটা রাজনৈতিক নেতারা এখানে একটা এখানে আর কোনো জায়গা নেই। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে, এটা কোনো প্রশাসনিক মঞ্চ ছিল নয়, রাজনৈতিক মঞ্চ থেকে যখন কোনো মন্তব্য করেন এবং তার পাল্টা জবাব যখন প্রধানমন্ত্রীও তার রাজনৈতিক সভা থেকে যখন এই মন্তব্যটা করেন তখন এটাকে কোনোভাবে আর আমরা মানে বলতে পারি না এটা ধর্মের জায়গা আছে, রাজনীতির জায়গা আছে, এটা পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আগামী দিন এই বিষয়টা আরো উত্তরোত্তর এই মানে সপ্তমে উঠবে, এটা তো বলার অপেক্ষা রাখেই না। কারণ আমরা আরেকটা জিনিস যেটা আমরা দেখি যেটা হচ্ছে সন্দেশখালী ইস্যু। সন্দেশখালী ইস্যু যখন প্রথম মানে এগুলো একটা সিমটম বলা যেতে পারে যে আমরা
মানে তুই যখন প্রশ্ন করছিস যে এটা কি হবে কোন জায়গায়, আমরা যখন সন্দেশকালী ইস্যু যখন শুরু হয় তখন একটা নারী নির্যাতনের ঘটনা, একটা জমি দখলের ঘটনা, যখন এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যখন দেখতে থাকি তখন দেখতে পাচ্ছি যে যখনই রাজনীতির ইস্যু হলো তখন রাজনীতি দিয়ে একটা রং হচ্ছিল যে তৃণমূল ভার্সেস বিজেপি, তৃণমূল ভার্সেস বিজেপি। তারপরে আবার আর একটা ধাপে একটা লেয়ার যখন দেখা তখন কিন্তু কোথাও হিন্দু মুসলিম ফ্যাক্টর চলে গেল। মানে যখনই কোনো একটা ঘটনা ঘটে অন্তত রাজনৈতিক পরিসরে মোকাবিলা করতে গেলে তখন একটা কোথাও, আমি বারবার বলছি না যে ধর্ম হচ্ছে একটা সফট ইস্যু, কোথাও এটা জুড়ে দিতে পারলেই সেটা ভোট ব্যাংকে তার একটা ক্ষীর আর কি চলে আসতে পারে। তাই আগামী দিন ওইটাই বলছি যে এই যা মন্তব্য পাল্টা মন্তব্য যা আসছে আগামী দিন এটা আরো নিঃসন্দেহে পরের দু দফায় একটা কিন্তু কাজ করে। কিন্তু সোমনাথদা একটা জিনিস দেখো, এই বিষয়গুলো যখন হচ্ছে, এই বিতর্কগুলো যখন হচ্ছে, সংখ্যালঘুরা কিন্তু বারবার আমরা যদি তাদের বক্তব্যগুলো দেখি সেই সব জায়গায় কিন্তু সবাই বলছেন যে রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক, ধর্মটা ধর্মের জায়গায় থাকুক। সংখ্যালঘু যারা ধর্মগুরু রয়েছে, আমাদের টিভি9 বাংলা সাংবাদিকরা একাধিক ধর্মগুরুদের সঙ্গে কথা বলেছিলেন, তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে বারবার বলেছে যে রাজনীতি রাজনীতির মতো থাকুক, ধর্ম ধর্মের মতো থাকুক, সবার ধর্ম সবার মতো করে পালন করুক। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা মানে টিভি9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই বক্তব্যই এসেছে যে রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মিশন মঠের স্বামী সুবিরানন্দ, উনি বলেছেন কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট কথা, যে আমরা কখনো রাজনীতি করি না, রামকৃষ্ণ মিশন সর্বদা রাজনীতি থেকে অনেক দূরে থাকে। যেমন জয়দীপ তুই প্রথমেই শুরু করেছিলিস যে রামকৃষ্ণ মিশন কি করে, সামাজিক যে তার বিভিন্ন কর্ম রয়েছে সেইখানে কিন্তু রাজনীতি কোনো বক্তব্য নেই। এবং তিনি বলছেন যে আমাদের যেসব সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেন না, তারা এই কারণেই করেন না, যদি আমি ভোটাধিকার প্রয়োগ করি তাহলে আমার একটা নিজস্ব রাজনৈতিক মত থাকবে, আর আমার যদি রাজনৈতিক মত থাকে তাহলে আমার যদি একাধিক ফলোয়ার্স থাকে তাহলে আমি আমার মতকে কোথাও না কোথাও সুচারুভাবে তাদের উপর চাপাতে পারবো। এইটা কিন্তু রামকৃষ্ণ মিশন কখনো এই বিষয়টাকে এই জায়গা দেয় না। তাই এটা কিন্তু ওদের প্র্যাকটিসের মধ্যে আছে, অভ্যেসের মধ্যে আছে, এটা তারা রপ্ত করে সংযমী, এরা সংযমের জায়গা থেকে রয়েছে। তাই আমার মনে হয় যে এই লড়াইটা কিরকম হতে পারে, অন্তত রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে হতে পারে। রামকৃষ্ণ মিশন কখনো এই লড়াইটাকে সামনে থেকে দেখবে না, তারা তাদের মতো করে কিছু মানে বক্তব্য রাখতে পারে, কখনো সরাসরি এই বিষয়টা আসবে না। লড়াই হবে রাজনৈতিক নেতাদের সঙ্গে, রাজনৈতিক নেতাদের এই ধর্ম, মানে এটা ধর্ম। রামকৃষ্ণ মিশন তোমার এটা বললেও মমতা কিন্তু কার্তিক মহারাজকে ছেড়ে দিচ্ছেন না। তার বক্তব্য যে আপনি বিজেপি করেন, সরাসরি অভিযোগ আপনি বিজেপি করেন, কিন্তু অন্তরালে থেকে করছেন, এবার বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। এই কার্তিক মহারাজ কিন্তু আমাদের টিভি9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তিনি কিন্তু মানে যখনই এই মন্তব্য মমতা করছেন চিঠি পাওয়ার পর যে তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, তিনি যখন রেগে লাল, সেই মুহূর্তে কিন্তু কার্তিক মহারাজ টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন, এবং সেখানে কিন্তু তিনি বারবার বলছেন যে যদি প্রমাণ থাকে এটা প্রমাণ করে দেখান, না হলে আপনাকে ক্ষমা চাইতেই হবে। এবং আমি হিন্দু, আমি একজন সন্ন্যাসী, এবং যদি হিন্দু ধর্মের উপর আঘাত আসে তাহলে ছেড়ে কথা কিন্তু আমি বলবো না। আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু সমাজ, আমার হিন্দু সংস্কৃতি, আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন, এটা মামলা করবেন। আমি প্রার্থনা করি তার শুভবুদ্ধি চৈতন্য হোক, শুভবুদ্ধি উদয় হোক, এটাই আমি প্রার্থনা করছি। এবং কার্তিক মহারাজ একটা কথা বলছে যে তার দাবি যে তিনি বলছেন যে আমি লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ যখন হয় তার আমি মানে সঙ্গে ছিলাম। তা এই যে বিষয়গুলো যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কখনো মানে সেইটাকে একটা টার্গেট করার চেষ্টা করছেন, এটা তার বক্তব্য। এটা মানে এইটা নিয়ে যখন আমাদের আলোচনা, তিনি অলরেডি এটা হাইকোর্টে এটা মুভ করে ফেলেছেন তারা। কারণ আমরা যা বক্তব্য পেয়েছি সেখানে এটাও বলছেন যে রামকৃষ্ণ মিশন যদি মানে ওখানে যদি আক্রমণ হামলা হয়
তারা কোথাও না কোথাও তাদের ক্ষেত্রেও হামলা হওয়ার আশঙ্কা থাকছে, সেই জায়গা থেকেও তারা কিন্তু এবং আমরা এই আলোচনা হতে হতেই বারবার মনে পড়ছিল, কদিন আগে তোমাদের মনে থাকবে যে মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে রীতিমতো একটা সতর্ক বার্তা দিয়েছিলেন, এবং তারপর থেকে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী অধীর হঠাৎভাবে এই মহারাজের এতে কিন্তু মমতা যেভাবে কথা বলছেন অধীরও কিন্তু মহারাজের এতে সেভাবেই কথা বলতে থাকলেন, মানে তার পরিচয়, মানে কোথাও গিয়ে তার বিজেপি করা, কখনো তৃণমূল করা, এই ধরনের মন্তব্য করছেন। এবং মুর্শিদাবাদ এবং এজেন্ট বসতে না দেওয়া, অধীরগড়, এই প্রসঙ্গগুলো ফিরে আসছে যখন কার্তিক মহারাজের হাত ধরে, তখন কিন্তু অধীর বলছেন যে তার যে পুরনো রাজনৈতিক পরিচয় সেটা ঘেঁটে দেখলেই বুঝতে পারবেন উনি সন্ন্যাসী কম, রাজনীতিবিদ বেশি। দেখুন, কে কার্তিক মহারাজ অত নিয়ে আমার মাথা ব্যথা না। কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না, তাকে নিয়ে এবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে। সে রাজনীতি দলের লোক, গেরুয়াধারী রাজনীতি দলের লোক, কখনো তৃণমূলকে সমর্থন করে, কখনো বিজেপিকে সমর্থন করে, সবাই জানে এটা। তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না। তো যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। মানে এটা কি কোথাও মানে সত্যি মানে যেটা জল্পনা চলছে যে একটা ব্যাপারটা হচ্ছে যে তার জেলার তিনি তার লোকসভা কেন্দ্রে, এবং যদি মমতার কথা অনুযায়ী যে কার্তিক মহারাজ কোনোভাবে, এটা মমতার কথা অনুযায়ী, দাবি অনুযায়ী, বা অধীর রঞ্জন চৌধুরীও সেই দাবিটা করছে যে কোথাও যদি তিনি ভোটের রাজনীতিতে তার অংশগ্রহণ হয়ে থাকে তাহলে কোথাও তার অধীর রঞ্জনের প্রতিপক্ষ হয়ে গেল কার্তিক মহারাজ, তিনি তো সেই তার বিরুদ্ধে আক্রমণ শানাবেন। কিন্তু যেটা তুই বললি যে মল্লিকার্জুন খাড়গের বক্তব্য ধরে, এটা খুব ইন্টারেস্টিং যে কোথাও কাকতালীয়ভাবে মানে কয়েকদিন আগে মানে সব বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা যেখানে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, কোথাও সামাও এই ইস্যুটাতে অধীর রঞ্জন চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর মিলে যাচ্ছে। তার আগে মল্লিকার্জুন আবার ওই রকম একটা বক্তব্য যখন আপনার মানে পছন্দ না হয় তাহলে বেরিয়ে যেতে পারে এবং প্রদেশ কংগ্রেস সভাপতির মধ্যে চার যখন করছে একটু 6 করারও প্রয়োজন রয়েছে। মানে কিছুদিন আগে আমরা যখন দেখলাম যে মল্লিকার্জুন খাড়গের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী হোক, সেটা নিয়েও আবার বিভিন্ন জল্পনা রাজনৈতিক মহলে ঘুরছে। দিনের শেষে কি হবে সেটা 4 তারিখের ভোটের রেজাল্ট বেরোলে দেখা যাবে। অর্থাৎ বিতর্ক দানা তো বেঁধেই ছিল, এবার যেন সেটা তুঙ্গে উঠছে। মানে ভোট যত শেষের দিকে এগোচ্ছে এই বিতর্ক যেন আরও চরমে উঠছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি হয় বা কার্তিক মহারাজেরই বা অবস্থান কি হয় সেদিকে আমাদের নজর যেমন থাকছে, এর মধ্যেই কিন্তু এবার প্রতিবাদে পথে নামতে চলেছেন আমাদের মানে সাধু সন্ন্যাসীদের একটা বড় অংশ। এবং কবে নামছেন? 25 তারিখে 6ষ্ঠ দফার ইলেকশন, তার ঠিক আগের দিন তারা পথে নামছেন। আবার মনে রাখতে হবে এই মাসেরই একদম শেষে 1 তারিখে যখন জুনে কলকাতায় ভোট রয়েছে তার ঠিক আগে 28 তারিখে মোদি আসছেন কলকাতায় এবং তার রোড শো রয়েছে আমাদের উত্তর কলকাতাতে। তার আগে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত মালাগাথা অনেকটাই বাকি, অবশ্যই একদম মানে আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলো রয়েছে এক জায়গায়, মানে কিছুটা গাঁথা রয়েছে, আরো কিছুটা বাকি, একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে, সেটাও এখন বোঝা যাচ্ছে। তো গতিবিধি কোন দিকে যায় বা সেই প্রতিবাদ মিছিল থেকে নতুন কোনো রব ওঠে কিনা বা মোদি বা কলকাতায় এসে এই রোড শোতে এসে তিনি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। আজকে আমাদের পর্ব এই পর্যন্তই। আমাদের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই আপনাদের যদি কোনো বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার থাকে সেটাও আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।